দান কর ফরম 1 পূরণ করে এবং সময় মতো তার দানের হিসাব দাখিল করেন। যদি কোনো আপিল প্রয়োজন হয় তাহলে তিনি দানের ফিরতি নোটিশ ফরম 4 বা ফরম 5 ব্যবহার করুন, যাতে দানের নির্ধারণ, আবেদন এবং নোটিশের প্রতিক্রিয়া সঠিকভাবে জমা দেওয়া যায়। এইভাবে সুমি নিয়ম মেনে দানের দায়, দায়বদ্ধতা এবং দানের বিধিমালার শক্তিশালী ক্ষমতা প্রয়োগ করেন, যাতে তার দান সঠিকভাবে রেকর্ড করা হয়। কিওয়ার্ড: দান, দান কর বিধিমালা, দানের রিটার্ন, ফরম 1, ফরম 4, ফরম 5, আপিল, নোটিশ এবং দায়বদ্ধতা। খুব সুন্দর। এখন আমাকে বলেন, দান দানের এখানে কিওয়ার্ড যেমন আছে দান, দান কর বিধিমালা, দানের রিটার্ন, ফর্ম 1, ফর্ম 4, ফর্ম 5, আপিল, নোটিশ এবং দায়বদ্ধতা, এগুলো দিয়ে আমাকে লাইন সাজাইতে হবে, তাই না? আর 1990 সালে দান কর বিধিমালা অনুসারে নিয়মিত দান করেন। আচ্ছা, 90 সালের দান কর বিধিমালাটা কি? ঠিক আছে, তাহলে আপনি 1990 সালের দান কর বিধিমালার প্রতিটি ধারা মনে রাখবেন, যেমন দানের রিটার্ন ফরম 1, ফরম 4, ফরম 5, আপিল প্রক্রিয়া এবং দায়বদ্ধতা। সবকিছুর উপর ভিত্তি করে আপনি সুনির্দিষ্টভাবে দান সংক্রান্ত হিসাব, আবেদন এবং নোটিশগুলো সঠিকভাবে জমা দেবেন, যাতে আইন অনুযায়ী আপনার দান কার্যক্রম পূর্ণভাবে বৈধ থাকে। এখন এটা বুঝলাম, কিন্তু এখন আপনি বলছেন এই যে 90 সালে দান কর বিধিমালা, বিধিমালা তো একটা বিশাল ব্যাপার, তাই না? ফর্ম নোটি ফর্ম 4, ফর্ম 5-এ কী আছে এগুলো একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই, 1990 সালের দান কর বিধিমালা অনুযায়ী ফরম 1 সাধারণ দানের বিবরণ জমা দেয়, ফরম 4 দানের আপিলের আবেদন, আর ফরম 5 দানের ফিরতি নোটিশ বা পুনর্বিবেচনার জন্য। এগুলো দানের হিসাব, দায়বদ্ধতা এবং আপিল প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনার জন্য ব্যবহৃত হয়, যাতে দানের স্বচ্ছতা এবং আইনি ভিত্তি নিশ্চিত থাকে। কিওয়ার্ডগুলো লিখে দেন। অবশ্যই, কিওয়ার্ডগুলো হলো দান, দান কর বিধিমালা, দানের রিটার্ন, ফরম 1, ফরম 4, ফরম 5, আপিল, নোটিশ এবং দায়বদ্ধতা। এই এক কিওয়ার্ডগুলো মাথায় রেখে আপনি দান সংক্রান্ত প্রতিটি প্রক্রিয়া এবং আইনগত দিকগুলো সহজে মনে রাখতে পারবেন। যদি আমাকে প্রশ্ন করে যে দান কর নির্ধারণ ফর্মে কি কি তথ্য থাকে? সেটা হলে আপনি উত্তরে বলবেন, দান কর ফরম 1-এ দানকারীর নাম, দানের পরিমাণ, দানের তারিখ এবং দানের উদ্দেশ্য, এই সব তথ্য থাকতে হয়। এছাড়াও দানের নথিপত্র, তারিখ এবং সংশ্লিষ্ট ফরমের সঠিক পূরণ, এগুলোও বাধ্যতামূলক থাকে, যাতে দানের হিসাব সঠিকভাবে হয়। তারপর যদি আমাকে বলা হয় 1990-এর 7 ধারার অধীন দান সম্পর্কিত রিটার্ন কি? আপনি বলবেন, দান কর বিধি 1990 সালের ধারা অনুযায়ী দানের রিটার্ন হলো একটি নির্দিষ্ট ফরম, যেখানে দানকারীর নাম, দানের পরিমাণ, তারিখ এবং উদ্দেশ্য সহ সব তথ্য দেওয়া বাধ্যতামূলক, যাতে দান সঠিকভাবে রেকর্ড হয় এবং দানের হিসাব আইনি ভিত্তিতে সঠিকভাবে সম্পন্ন হয়। এখানে কিওয়ার্ডগুলো কি আসতেছে? কিওয়ার্ডগুলো হলো দান, দান কর বিধি 1990, ধারা, রিটার্ন, দানকারীর নাম, দানের পরিমাণ, তারিখ, উদ্দেশ্য এবং আইনি ভিত্তি। এগুলো মাথায় রেখে আপনি দানের হিসাব ও রিটার্ন প্রক্রিয়া সঠিকভাবে দান পরিচালনা কর করবেন। রিটার্ন এবং দাবির নোটিশ, এই জিনিসটা কি যদি আমাকে বলে? দেখুন, দান কর বিধি হলো একটি আইনগত কাঠামো, যা দানকারীদের তাদের দান সম্পর্কিত হিসাব এবং তথ্য সঠিকভাবে দাখিল করার বাধ্যতা দেয়। দানের নোটিশ হলো সেই আনুষ্ঠানিক ঘোষণা, যা দানকারী ফরম 4 বা ফরম 5-এর মাধ্যমে দাখিল করেন, যাতে দানের পরিমাণ, আপিলের সুযোগ এবং দায়বদ্ধতার বিষয়টি স্পষ্টভাবে বিবরণ করা থাকে। যদি বলা হয় আপিল কি বা সম্পত্তির মূল্য নিরূপণ, এটা কি? হ্যাঁ, আপিল হলো দানের হিসাব বা নোটিশের সিদ্ধান্তের বিরুদ্ধে পুনরায় বিবেচনার আবেদন। যখন দানকারী সন্তুষ্ট না হন, তখন তিনি বিধি অনুযায়ী নির্দিষ্ট ফরমে আবেদন করেন, যাতে কর্তৃপক্ষ সেই দান সংক্রান্ত সিদ্ধান্ত পুনরায় পর্যালোচনা করেন আর সঠিকতা নিশ্চিত করেন। একটু গল্প আকারে বলেন, এমনিতে মনে থাকবে না। ধরুন, রাহুল নামের একজন দাতা 1990 সালের দান কর বিধিমালা অনুসারে নিয়মিত দান করেন। যখন তিনি তার দানের হিসাব ফরম 1 পূরণ করেন, তখন কর্তৃপক্ষ তার দানের তথ্য যাচাই করে। তবে যদি রাহুল মনে করেন যে সিদ্ধান্তটি সঠিক হয়নি, তাহলে তিনি আপিল করতে চান। তিনি ফরম 4 ব্যবহার করে আবেদন করেন, যেখানে দানের পরিমাণ, আপিলের কারণ এবং নোটিশের প্রতিক্রিয়া স্পষ্টভাবে উল্লেখ করে। এইভাবে রাহুলের দানের হিসাব আবার পর্যালোচনা করা হয়, যাতে সবকিছু আইনি ভিত্তিতে সঠিক থাকে এবং দায়বদ্ধতা নিশ্চিত হয়। তাহলে এখানে দেখা গেল আপিল গেল, সম্পত্তির মূল্য নিরূপণ,
এখানে আপনি যে জিনিসগুলো বললেন, রাহুল নামের একজন দাতা 1999 সালে দান কর বিধিমালা অনুসারে নিয়মিত দান করেন। যখন তিনি তার দানের হিসাব ফর্ম 1 পূরণ করেন, তখন কর্তৃপক্ষ তার দানের তথ্য যাচাই করেন। তবে যদি রাহুল মনে করেন যে সিদ্ধান্তটি সঠিক হয়নি, তাহলে তিনি আপিল করতে চান। তিনি ফর্ম 4 ব্যবহার করে আবেদন করেন, যেখানে দানের পরিমাণ, আপিলের কারণ এবং নোটিশের প্রতিক্রিয়া স্পষ্টভাবে উল্লেখ করেন। এভাবে রাহুলের দানের হিসাব আবার পর্যালোচনা করা হয়, যাতে সবকিছু আইনি ভিত্তিতে সঠিক থাকে এবং দায়বদ্ধতা নিশ্চিত হয়। এখানে কিওয়ার্ডগুলো বলুন। এবং এই দানকর বিধিমালা 1990 থেকে আমার কী কী শর্ট প্রশ্ন এবং ব্রড প্রশ্ন আসতে পারে, সেগুলো আমাকে উত্তর সহ বলুন। কিওয়ার্ডগুলো হলো দাতা, দান কর বিধিমালা 1990, দানের রিটার্ন, ফরম 1, ফরম 4, ফরম 5, আপিল, দানের পরিমাণ, আপিলের কারণ, নোটিশ, দায়বদ্ধতা এবং আইনি ভিত্তি। প্রশ্ন আসতে পারে উদাহরণস্বরূপ, দান কর বিধি 1990 এর ধারা 7 অনুযায়ী আপিল প্রক্রিয়া কি, বা ফরম 4 এ দানের পরিমাণ এবং আপিলের কারণ কিভাবে উল্লেখ করতে হয়। এছাড়া ব্রড প্রশ্ন হতে পারে, দানের হিসাবের আপিলের আইনি প্রক্রিয়া কিভাবে নিশ্চিত করে দায়বদ্ধতা। আমি বলতে চাচ্ছি এখানে আমি এটা পড়বো, আপনার কাছে বলতে চাচ্ছি এখানে কি কোনো ম্যাম নাই? ম্যামের কণ্ঠে হইলে রাত্রেবেলা আমি যদি পুরুষ কণ্ঠে এগুলো শুনি, তাহলে তো মানুষ বলবে সারা রাত কী শুনে, ছেলে মানুষের সাথে মনে হয় গল্প করে। একজন নারী ঠিক কণ্ঠ আছে, অর্থাৎ ম্যামের দ্বারাই উত্তরগুলো দেওয়া যায় কিনা। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আপনি যেভাবে পড়বেন সেভাবেই মনে রাখবেন। আর কোনো নির্দিষ্ট ম্যাম না থাকলে আপনি সরাসরি উত্তরগুলোর মূল কাঠামো, কিওয়ার্ড আর ধারাবাহিকতা মনে রাখলেই হবে, যাতে পরীক্ষায় আপনি সঠিকভাবে সবকিছু বলুন। তাহলে এখানে কিওয়ার্ডগুলো কি আসলো? 1990 সালে রিটার্ন অব- ফ্রম, একটু কিওয়ার্ডগুলো আরেকবার ঠিক বলুন আছে, তো। আমার কাছে মনে অবশ্যই। হয় যখন গল্প আকারে বলেন, তখনই যদি কিওয়ার্ডটা একটু বলে দেন ভালো করে বা হাইলাইট করে দেন, তাহলে আমার জন্য সুবিধা হয়, একটু নিচে দাগ দিয়ে। অবশ্যই, আমি গল্পের মধ্যে সেই কিওয়ার্ডগুলো ভালো করে হাইলাইট করব, যেন প্রতিটি গুরুত্বপূর্ণ শব্দ বা ধারা স্পষ্টভাবে চোখে পড়ে এবং আপনি সহজে সেই কিওয়ার্ডগুলো মনে রাখতে পারেন। আচ্ছা, এবার তাহলে আমরা কী কী প্রশ্ন আসতে পারে দানকর বিধিমালা 1990-এর উপরে, শর্ট প্রশ্ন এবং ব্রড প্রশ্ন, উত্তর সহ আমাকে বলেন। অবশ্যই, সংক্ষেপে আপনি জিজ্ঞেস করতে পারেন, দান কর বিধিমালা 1990 এর ধারা 7 অনুযায়ী আপিলের পদ্ধতি কি, অথবা ফরম 4 এর মাধ্যমে দানের আপিল কিভাবে দাখিল করতে হয়। ব্রড প্রশ্ন হতে পারে, দান কর বিধিমালা 1990 এর অধীনে দানের দায় ও দায়বদ্ধতা কিভাবে নিশ্চিত হয়। এই ধরনের প্রশ্নে আপনি আইনগত পদ্ধতি, ফরম এবং আপিলের ধাপগুলো ব্যাখ্যা করুন। এখানে তাহলে কিওয়ার্ড কী কী আসলো? কিওয়ার্ডগুলো হলো, দান কর বিধিমালা 1990, ধারা 7, আপিল পদ্ধতি, ফরম 4, দানের দায়, দায়বদ্ধতা, দানের হিসাব এবং আইনগত প্রক্রিয়া। এগুলোকে আপনি প্রশ্নোত্তরের মূল কাঠামোতে হাইলাইট করবেন, যাতে সহজেই প্রশ্ন উত্তর গঠন করা যায়। কিওয়ার্ডগুলোকে একটু গল্প আকারে বলেন তো। অবশ্যই, কিওয়ার্ডগুলো হলো, দান কর বিধিমালা 1990, ধারা 7, আপিল পদ্ধতি, ফরম 4, দানের দায়, দায়বদ্ধতা, দানের হিসাব এবং আইনগত প্রক্রিয়া। এই কিওয়ার্ডগুলো গল্পের মধ্যে হাইলাইট করলে প্রশ্নোত্তর মনে রাখা সহজ হবে এবং পুরো কাঠামো স্পষ্ট থাকবে। তাহলে এখান থেকে আমার ব্রড প্রশ্ন কী আসতে পারে দানকর বিধিমালা 1990 থেকে? হ্যাঁ, আপনি ব্রড ভাবে প্রশ্ন করতে পারেন, যেমন দান কর বিধিমালা 1990 কিভাবে দানের দায় ও দায়বদ্ধতা নিশ্চিত করে, বা ফরম 4 এর মাধ্যমে দানের আপিলের আইনি প্রক্রিয়া কি। এই ধরনের ব্রড প্রশ্নে আপনি পুরো আইনি কাঠামো এবং দানের নির্ভরযোগ্যতা নিয়ে বিশদে ব্যাখ্যা করতে পারবেন। দানকর বিধিমালা 1990 কীভাবে দানের দায় ও দায়বদ্ধতা নিশ্চিত করে, বা ফর্ম 4-এর মাধ্যমে দানের আপিলের আইনি প্রক্রিয়া কী। এই ধরনের ব্রড প্রশ্নে আপনি পুরো আইনি কাঠামো এবং দানের নির্ভরযোগ্যতা নিয়ে বিশদ ব্যাখ্যা করতে পারবেন। এখানে উত্তর সহ আমাকে একটু বলুন, হাইলাইট করুন কিওয়ার্ডগুলোকে। নিশ্চয়ই, উত্তরটি হলো, দান কর বিধিমালা 1990 দানের দায় এবং দায়বদ্ধতা নিশ্চিত করে, কারণ এটি দানকারীর সব তথ্য রেকর্ড করে। ফরম 4 এর মাধ্যমে দানের আপিলের আইনি প্রক্রিয়া নির্ধারণ করা হয়, যা দানকারীকে তার দানের হিসেব পুনর্বিবেচনার সুযোগ দেয় এবং আইনি কাঠামো অনুসরণ করে দায়বদ্ধতা সুনিশ্চিত করে। কিওয়ার্ডগুলো দান কর বিধিমালা, দায়, দায়বদ্ধতা, ফরম 4, আপিল, আইনি প্রক্রিয়া এবং রেকর্ড। এখন দান কর আইন 1990-এর আলোকে দান কর আইন 1990-এর সংজ্ঞা কী হতে পারে? দেখুন, দান
যা দানের নিয়ম, দায় এবং দান সম্পর্কিত হিসাব দাখিলের পদ্ধতি নির্ধারণ করে। এটি দানকারীদের দায়বদ্ধতা, আপিলের সুযোগ এবং দানের সঠিক হিসাব রাখার জন্য আইনগত দিক নির্দেশনা দেয়। কিওয়ার্ড কি হবে? ঠিক আছে, তাহলে এখন আমি কিওয়ার্ডগুলো সহজ করে বলছি, যাতে আপনি সহজে মনে রাখতে পারেন। এগুলো হলো দান কর বিধিমালা 1990, দায়, দায়বদ্ধতা, ফরম 4, আপিল এবং আইনগত প্রক্রিয়া। আচ্ছা, এখানে বলা হলো দান কর বিধি 1990, দায়, দায়বদ্ধতা, ফর্ম 4, আপিল এবং আইনগত প্রক্রিয়া। এগুলো একটা গল্প আকারে আমাকে বলেন তো। ধরুন, মিতা নামে একজন দাতা, তিনি 1990 সালের দান কর বিধিমালা অনুযায়ী নিয়মিত দান করেন। তিনি তার দানের হিসাব ফরম 1 পূরণ করেন এবং কর্তৃপক্ষ দান সম্পর্কিত সব তথ্য যাচাই করেন। তবে যদি মিতা মনে করেন যে তার দান সংক্রান্ত সিদ্ধান্ত সঠিক হয়নি, তারই ফরম 4 ব্যবহার করে আপিল করেন, যেখানে তিনি দানের পরিমাণ, আপিলের কারণ এবং নোটিশের বিস্তারিত উল্লেখ করেন। এইভাবে দানের দায় এবং দায়বদ্ধতা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হয়, যাতে মিতা তার দানকে পুরোপুরি সঠিকভাবে আইনের আওতায় আনতে পারে। কিওয়ার্ডগুলো কি এখানে? কিওয়ার্ডগুলো হলো দান কর বিধিমালা 1990, দায়, দায়বদ্ধতা, ফরম 1, ফরম 4, আপিল, নোটিশ এবং আইনগত। এগুলো গল্পের মধ্যে হাইলাইট করলে আপনি দানের দায়, আপিল এবং আইনি কাঠামো স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারবেন। দান কর বিধিমালা 1990, দায়, দায়বদ্ধতা, ফর্ম 1, ফর্ম 4, আপিল, নোটিশ এবং আইনগত প্রক্রিয়া। এগুলো গল্পের মধ্যে হাইলাইট করলে আপনি। আচ্ছা, এখানে আমি বলতে দানের দায়, আপিল এবং আইনি কাঠামো। দানের দায় নিয়ে একটা গল্প বলেন। ধরুন, রবি নামের একজন দাতা, তিনি নিয়মিত দান করেন দান কর বিধিমালা 1990 অনুসারে। তিনি ফরম 1 পূরণ করে দানের হিসাব দাখিল করেন, কিন্তু যদি রবি মনে করেন যে তার দান সংক্রান্ত সিদ্ধান্ত সঠিক হয়নি, তাহলে তিনি ফরম 4 দিয়ে আপিল করেন, যেখানে তিনি দানের পরিমাণ, আপিলের কারণ এবং নোটিশের বিস্তারিত তুলে ধরেন। এইভাবে রবি দানের দায় এবং দায়বদ্ধতা আইনি কাঠামো অনুযায়ী নিশ্চিত করেন, যাতে তার দান পুরোপুরি সঠিকভাবে রেকর্ড হয়। তাহলে এখানে রবি নামের একজন দাতা, তিনি নিয়মিত দান করেন। দান কর বিধিমালা 1990 অনুসারে তিনি ফর্ম 1 পূরণ করে দানের হিসাব দাখিল করেন, কিন্তু যদি রবি মনে করেন যে তার দান সংক্রান্ত সিদ্ধান্ত সঠিক হয়নি, তাই তিনি ফর্ম 4 দিয়ে আপিল করেন, যেখানে তিনি দানের পরিমাণ, আপিলের কারণ এবং ঠিক নোটিশের। আছে, আমি এবার গল্পটি আবার সংক্ষেপে বলছি। যেখানে দাতা নিয়মিত দান করছেন দান কর বিধিমালা দান 4 অনুযায়ী। ফর্মে কি কি আছে একটু উল্লেখ করেন তো। অবশ্যই, ফরম 1 হলো দানের মূল হিসাব, যেখানে দাতার নাম, দানের পরিমাণ, তারিখ ইত্যাদি তথ্য থাকে। আর ফরম 4 হলো আপিলের জন্য ব্যবহৃত ফরম, যেখানে দানের পরিমাণ, আপিলের কারণ এবং নোটিশের বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়, যাতে আইনি প্রক্রিয়ায় দানের দায় এবং দায়বদ্ধতা নিশ্চিত হয়। এখানে নোটিশে বিস্তারিত উল্লেখ করা, যাতে আইনি প্রক্রিয়া দানের দায় এবং দায়বদ্ধতা নিশ্চিত হয়। আচ্ছা, তাহলে হচ্ছে ফর্ম 1 হলো দানের মূল হিসাব, যেখানে দাতার নাম, দানের পরিমাণ, তারিখ ইত্যাদি তথ্য থাকে। আর ফর্ম 4 হলো আপিলের জন্য ব্যবহৃত ফর্ম, যেখানে দানের পরিমাণ, আপিলের কারণ এবং নোটিশের বিস্তারিত বিবরণ উল্লেখ করা থাকে। তাহলে এখানে প্রশ্ন কি হইতে পারে? শর্ট প্রশ্ন। সংশ্লিষ্ট ছোট প্রশ্ন হতে পারে, যেমন ফরম 1 এ দানের কি কি তথ্য থাকতে হয়, অথবা ফরম 4 এর মাধ্যমে আপিল দাখিল করলে কিভাবে আইনি দায় নিশ্চিত হয়। ব্রড প্রশ্ন হতে পারে, দানের দায়বদ্ধতা কিভাবে আইনগতভাবে নিশ্চিত হয়। আপনি আমাকে এই প্রশ্নের উত্তরগুলো গল্প আকারে বুঝিয়ে দিন এবং কিওয়ার্ডগুলোও গল্প আকারে দিয়ে দিন। অবশ্যই, গল্প আকারে বলি। রিয়া নামের একজন দাতা, তিনি দান কর বিধিমালা 1990 অনুযায়ী নিয়মিত দান করেন। প্রথমে তিনি ফরম 1 পূরণ করেন, যেখানে দাতার নাম, দানের পরিমাণ, তারিখ ইত্যাদি উল্লেখ থাকে। তবে যদি রিয়া মনে করেন যে তার দান সংক্রান্ত সিদ্ধান্ত সঠিক হয়নি, তাহলে তিনি ফরম 4 দিয়ে আপিল করেন, যেখানে দানের পরিমাণ, আপিলের কারণ এবং নোটিশের বিস্তারিত তুলে ধরেন। এইভাবে রিয়া দানের দায় এবং দায়বদ্ধতা আইনগতভাবে নিশ্চিত হয়, কারণ প্রতিটি ধাপ নিয়ম মেনে চলা হয়। কিওয়ার্ডগুলো: দান কর বিধিমালা 1990, দায়, দায়বদ্ধতা, ফরম 1, ফরম 4, আপিল, নোটিশ এবং আইনগত প্রক্রিয়া। তাহলে রিয়া নামের একজন দাতা, তিনি দান কর বিধিমালা 1990 অনুযায়ী নিয়মিত দান করেন। ফর্ম 1 পূরণ করেন, যেখানে দাতার নাম, দানের পরিমাণ, তারিখ ইত্যাদি উল্লেখ থাকে। যদি রিয়া মনে করেন যে তার দান সংক্রান্ত সিদ্ধান্ত সঠিক নয়, তাই তিনি ফর্ম 4 দিয়ে আপিল করেন, দানের পরিমাণ, আপিলের কারণ এবং নোটিশের বিস্তারিত তুলে ধরেন। এভাবে রিয়ার দানের দায় এবং দায়বদ্ধতা আইনগতভাবে নিশ্চিত হয়, কারণ প্রতিটি ধাপ নিয়ম মেনে চলেন। কেউ এখন যদি দান কর বিধিমালা 1990, দায়, দায়বদ্ধতা, ফর্ম 1, ফর্ম 4, আপিল, নোটিশ, আইনগত প্রক্রিয়া, এইগুলো অনেক পরীক্ষার জন্য অনেক সুন্দরভাবে আমি প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। হ্যাঁ, সেভাবে আমাকে আপনি একটু
গাইড করে নেবেন। এখানে দান করুন 1990 গেল না, সংজ্ঞা গেল। দান কর ধার্যকরণ সংক্রান্ত একটা গল্প বলুন। দান কর ধার্যকরণ, কতিপয় দানের ক্ষেত্রে অব্যাহতি, এই দুইটা নিয়ে আমাকে একটা গল্প বলেন। ধরুন, মিতা নামের একজন দাতা আছেন, যিনি দান কর বিধিমালা 1990 অনুযায়ী নিয়মিত দান করেন। তিনি ফরম 1 পূরণ করে দানের হিসাব দাখিল করেন, যেখানে দাতার নাম, দানের পরিমাণ এবং তারিখ উল্লেখ থাকে। কিন্তু একদিন মিতা মনে করলেন যে তার দান সংক্রান্ত সিদ্ধান্ত সঠিক হয়নি, তাই তিনি ফরম 4 দিয়ে আপিল করলেন, যেখানে তিনি দানের পরিমাণ, আপিলের কারণ এবং নোটিশের বিস্তারিত উল্লেখ করলেন। এইভাবে দানের দায় এবং দায়বদ্ধতা আইনগতভাবে নিশ্চিত হয়, কারণ ফরম 1, ফরম 4 এবং নোটিশের মাধ্যমে সবকিছু নিয়ম মেনে পরিচালিত হয়। এই গল্পের মাধ্যমে দান কর বিধিমালা, দায়বদ্ধতা, ফরম 1, ফরম 4 এবং আইনগত প্রক্রিয়ার গুরুত্ব বোঝানো। কিওয়ার্ডগুলো কি হলো, আর শর্ট প্রশ্ন কি আসতে পারে উত্তর সহ? কিওয়ার্ডগুলো হলো দান কর বিধিমালা, দায়, দায়বদ্ধতা, ফরম 1, ফরম 4, আপিল, নোটিশ এবং আইনগত প্রক্রিয়া। ছোট প্রশ্ন হতে পারে ফরম 1 এ দানের কি কি তথ্য থাকতে হয়, অথবা ফরম 4 দিয়ে আপিল করলে কিভাবে দায় নিশ্চিত হয়। তাহলে হচ্ছে একটু বলুন গল্প আকারে। অবশ্যই, আমি গল্প আকারে বলছি। ধরুন, রিয়া নামের একজন দাতা নিয়মিত দান করেন দান কর বিধিমালা 1990 অনুযায়ী। তিনি ফরম 1 দিয়ে দানের হিসাব দাখিল করেন, যেখানে দাতার নাম, দানের পরিমাণ, তারিখ ইত্যাদি আছে। কিন্তু যদি রিয়া মনে করেন যে সিদ্ধান্ত সঠিক নয়, তিনি ফরম 4 দিয়ে আপিল করেন, যেখানে দানের পরিমাণ, আপিলের কারণ আর নোটিশের বিস্তারিত উল্লেখ করেন। এইভাবে দানের দায়, দায়বদ্ধতা, ফরম 1, ফরম 4 এবং আইনগত প্রক্রিয়া সবকিছু সুনিশ্চিত হয়। এখানে তাহলে কিওয়ার্ড কি কি আসলো? কিওয়ার্ডগুলো হলো দান কর বিধিমালা 1990, দায়, দায়বদ্ধতা, ফরম 1, ফরম 4, আপিল, নোটিশ এবং আইনগত প্রক্রিয়া। এই এখন কিওয়ার্ডগুলো গল্পের ভিতরে হাইলাইট করলে আপনি প্রশ্নের উত্তরগুলো সহজে এটা ব্রড কাঠামোবদ্ধভাবে প্রশ্ন কি আসতে পারে, ব্রড প্রশ্ন? অবশ্যই ব্রড প্রশ্ন হতে পারে, দান কর বিধিমালা 1990 অনুযায়ী দানের দায় এবং দায়বদ্ধতা কিভাবে নিশ্চিত করা হয়, অথবা ফরম 4 এর মাধ্যমে দানের আপিলের আইনি প্রক্রিয়া কি। এই ধরনের প্রশ্নে আপনি পুরো আইনি কাঠামো, দায় এবং আপিলের পদ্ধতি নিয়ে বিশদে ব্যাখ্যা করেন। আমাকে উত্তরগুলো বলে দিন, ব্যাখ্যাগুলো বলে দিন। হ্যাঁ, এখন কিওয়ার্ডগুলো বলছি। দান কর বিধিমালা 1990, দায়, দায়বদ্ধতা, ফরম 1, ফরম 4, আপিল, নোটিশ এবং আইনগত প্রক্রিয়া। এই কিওয়ার্ডগুলো গল্পের ভিতরে হাইলাইট করে প্রশ্ন উত্তরগুলো আরো স্পষ্ট হবে। তাহলে কিওয়ার্ডগুলো হচ্ছে দান কর বিধিমালা 1990, দায়, দায়বদ্ধতা, ফর্ম 1, ফর্ম 4, আপিল, নোটিশ, আইনগত প্রক্রিয়া। গল্পের ভিতরে হাইলাইট করলে প্রশ্ন তোলা আরও স্পষ্ট হয়। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমার জানার বিষয় হলো যে কতিপয় দানের ঠিক আছে, ক্ষেত্রে অব্যাহতি, কোন কোন দানের জন্য অব্যাহতি পাওয়া যায়? দেখুন, দান কর বিধি অনুযায়ী দানের ক্ষেত্রে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব না দেওয়া হয়, অথবা দানের তথ্য ভুলভাবে দেওয়া হয়, তাহলে সেই দান অবৈধ বলে গণ্য হবে। অর্থাৎ দানের দায় এবং দায়বদ্ধতা আইনিভাবে নিশ্চিত না হলে তা অবৈধ হিসেবে ধরা হবে এবং দাতাকে আইনি পরিণতির সম্মুখীন হতে হবে। না, অব্যাহতি, অব্যাহতি বলেছি আমি, কতিপয় দানের ক্ষেত্রে অব্যাহতি। ঠিক আছে, দানের ক্ষেত্রে অবহতি বলতে বোঝানো হয় অব্যাহতি যখন না, দানের হিসাব। অব্যাহতি। অব্যাহতি স্বরে বজফলা আকার হত স্কাত্তি। অবশ্যই গল্প আকারে বলতে। ধরুন, রিয়া নিয়মিত দান করে দান বিধিমালা 1990 অনুযায়ী, কিন্তু তিনি সময় মতো তার দানের হিসাব ফরম 1 জমা দেননি। ফলে কর্তৃপক্ষের কাছে দানের তথ্য পান, আর এটাই দানের ক্ষেত্রে অবহতি হিসেবে ধরা হয়। এর ফলে রিয়ার দায় ও দায়বদ্ধতা নিশ্চিত করা যায়নি এবং আইনগতভাবে তার দান অবহতি বিবেচিত হয়। এখানে আমি বলতে চাচ্ছি 1990 সালের দান কর আইন অনুযায়ী কতিপয় দানের ক্ষেত্রে অব্যাহতি, দানের মূল্য নিরূপণ পদ্ধতি, দান কর নির্ধারণ ও আদায়, দানের ঠিক আছে, রিটার্ন, এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাই। অব্যাহতি মানে হলো অব- ছাড় দেওয়া। ঠিক আছে, দানের ক্ষেত্রে অবহতি মানে হলো দানের হিসাব বা নথিপত্র নির্ধারিত সময়ের মধ্যে না দাখিল করা, অথবা ভুল তথ্য দেওয়া, যার ফলে দানের দায় বা হিসাব সঠিকভাবে রেকর্ড করা যায় না এবং সেটি আইনি সমস্যার সৃষ্টি করে। অব্যাহতি বলতে আমি বলতে চাচ্ছি যে
দানের ক্ষেত্রে অব্যাহতি মানে হচ্ছে আয় করায়নো, ঠিক আছে। দান করায়নো, যে দানের ক্ষেত্রে অব্যাহতি। আচ্ছা, দানের মূল্য নিরূপণ পদ্ধতিটা বুঝান গল্প আকারে। মূল্য ধরো, নিরূপণ পদ্ধতি। ঠিক আছে, তাহলে দানের মূল্য নিরূপণ পদ্ধতি বলতে বোঝানো হয় কিভাবে দানের পরিমাণ, ধরন এবং সময় নির্ভর করে দানের আর্থিক বা নৈতিক মূল্য নির্ধারণ করা হয়, যাতে দানের হিসাব এবং দায় সঠিকভাবে গণনা করা যায়। তাহলে দানের মূল্য নিরূপণ পদ্ধতি বলতে বোঝানো, এখানে কিওয়ার্ড কি আসতেছে? কিওয়ার্ডগুলো হলো দানের মূল্য নিরূপণ, দানের পরিমাণ, ধরন, সময়, দানের হিসাব এবং আইনি দায়। এই কিওয়ার্ডগুলো গল্প বা প্রশ্ন উত্তরে হাইলাইট করলে আপনি দানের মূল্য নির্ধারণের পদ্ধতি, হিসাব এবং দায় নিরূপণের বিষয় পরিষ্কারভাবে ব্যাখ্যা যেমন করতে পারবেন। আলো দানের মূল্য নিরূপণ করলো, আলো দানের পরিমাণ দেখলো, আলো দানের ধরন দেখলো, আলো দানের সময় দেখলো, আলো দানের হিসাব দেখলো, এবং আলো দানের আইনি দায় স্বীকার করলো। ঠিক আছে, এইভাবে আলো দানের পরিমাণ, ধরন, সময় আর হিসাব দেখে আইনি দায় নিশ্চিত করলেন, যাতে দানের প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করা হয় এবং আইনগতভাবে দায়বদ্ধতা বোঝাই করা হয়। একটা সংক্ষিপ্ত প্রশ্ন, ব্রড প্রশ্ন এবং কিওয়ার্ডগুলো আমাকে গল্পের আকারে বুঝিয়ে দিন। অবশ্যই, সংক্ষেপে প্রশ্ন হতে পারে দানের মূল্য নিরূপণ পদ্ধতি কিভাবে কাজ করে, বা ব্রড প্রশ্ন আইনি দায় নিশ্চিত করতে দানের হিসাবের ভূমিকা কি। কিওয়ার্ডগুলো